ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প, দাবি মার্কিন গণমাধ্যমের। হামলা হলে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করার হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে 3 দিন সফরে কাল চীন যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে উঠতে পারে তাইওয়ান ইস্যু, বেইজিং জুড়ে নিরাপত্তা জোরদার। এবং স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর রাজনৈতিক সংকটের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ দাবি দলের 78 এমপির। আলোচনায় সম্ভাব্য কয়েকজনের নাম। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের দুজনেরই বাড়ি সাতক্ষীরায়। মরদেহ দেশে পাঠানো সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে দূতাবাস। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে, নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। পরে দুয়েই শহরে আরেকটি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, আল বায়দা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল আদাইসায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করে তারা। এছাড়া আল বায়দার নাকাউরা সড়কে বুলডোজারের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর গোলাবর্ষণের কথাও জানায় গোষ্ঠীটি। টাইট থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার 3 সপ্তাহ পরও দক্ষিণ লেবাননে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2869 জন নিহত এবং 8730 জন আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে তেহরানের তীব্র সমালোচনা করেছেন তিনি। এবং এদিকে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। আবারও আক্রমণের শিকার হলে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে কথার লড়াই। পরমাণু ইস্যুতে ছাড় না দেয়ায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের করেছেন কড়া সমালোচনা। ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ মন্তব্য করে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন, পরমাণু আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অযৌক্তিক ও একপাক্ষিক দাবি করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যৌক্তিক প্রস্তাব দেওয়ার পরও ওয়াশিংটন তা গ্রহণ করেনি বলেও দাবি তার। ইরানের দেয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। আবারও আক্রমণের শিকার হলে তেহরান ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে আলোচনা থমকে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের বিষয়টি আবারও বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংলাপে অগ্রগতি না হয় ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যহীন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও মনে করেন তারা।
এমন পরিস্থিতিতে ভ্রমণসহ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দমনপীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের মসনদে বসার পর প্রথমবারের মতো চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 3 দিনের সফরে বেইজিং যাবেন মার্কিন প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে বেইজিং জুড়ে চলছে জোর প্রস্তুতি। তিয়ানমেন স্কোয়ারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠান। বিভিন্ন প্রতিবেদন বলছে ইরান যুদ্ধের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে এই সাক্ষাৎ। বেইজিং এর মধ্যে পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দিতে মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী সংঘাত চীনের অর্থনীতিতে চাপ তৈরি করছে। তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, রপ্তানি নির্ভর শিল্পেও প্রভাব পড়ছে। তবে একই সঙ্গে ইরানের ওপর নিজেদের প্রভাব দেখিয়ে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত দর কষাকষির সুযোগও দেখছে বেইজিং। তাইওয়ান ইস্যুও বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে তাইওয়ানের সঙ্গে $10 বিলিয়ন নতুন অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তাইওয়ানকে চীনের অংশ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীন চাইছে যুক্তরাষ্ট্র আরও স্পষ্টভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করুক। বাণিজ্য ও প্রযুক্তির প্রতিযোগিতাও আলোচনার বড় অংশ হয়ে উঠেছে। গত কয়েক বছরের শুল্ক যুদ্ধ, বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ও সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক জটিল হয়ে ওঠে। এখন ট্রাম্প প্রশাসন চায় চীন আরও বেশি মার্কিন কৃষি পণ্য কিনুক, আর চীন চাইছে যুক্তরাষ্ট্র যেন উচ্চ প্রযুক্তির চিপ রপ্তানিতে বাধা কমায়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও রেয়ার আর্থ খনিজ নিয়েও চলছে কৌশলগত প্রতিযোগিতা, যা ভবিষ্যতে অর্থনীতি ও সামরিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। চলমান যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই নেই রাশিয়ার, এমনটা অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি ফ্রন্টলাইনের লড়াই থামেনি, তাই নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ফ্রন্ট লাইনে কোনো ধরনের শান্ত পরিস্থিতি নেই, যুদ্ধ এখনও চলমান। তিনি জানান রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না এবং তাই ইউক্রেন নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে, তবে বাস্তবতা হলো যুদ্ধ এখনও থামেনি। ইউক্রেনের সামরিক সূত্র অনুযায়ী একদিনেই অন্তত 38টি রুশ হামলা হয়েছে, যার সবচেয়ে বেশি চাপ ছিল পোক্রোভস্ক অঞ্চলে। লিমান, কনস্টান্তিনিভকা, স্লোভানিয়ানস্ক সহ একাধিক এলাকায় গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী সুমি ও খার্কিভ অঞ্চলও রুশ হামলার বাইরে নেই। অন্যদিকে রাশিয়া দাবি করছে যুদ্ধবিরতির সময় ইউক্রেন 1000-এর বেশি লঙ্ঘন করেছে, জানিয়ে দুই পক্ষের মধ্যে দোষারোপ আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। জেলেনস্কি জানিয়েছেন তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলসে বৈঠকে কাজা কালাস এবং অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে নতুন সহায়তার নতুন গতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন। ইউক্রেন জানিয়েছে তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান স্থিতিশীল করেছে এবং আকাশ প্রতিরক্ষায় এখন 90% পর্যন্ত হামলা প্রতিহত করতে পারছে। এদিকে ইউক্রেন জার্মানি ড্রোন ও আধুনিক অস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে নতুন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে সমর্থন দিচ্ছে।